আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ম্যাক্রো ইকোনমিক্সে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানি অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট। আজকে আমরা প্রথমে মানি কি, মানি মার্কেট কি, ক্যাপিটাল কি এবং ক্যাপিটাল মার্কেট কি এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। চ্যাপ্টারটা অনেক বেসিক একটা চ্যাপ্টার। এইভাবে সহসা আপনি হয়তো বইতে পাবেন না, বা অনেক সময় ইউটিউবে অনেক ভিডিওতে আপনি এরকম শুনতে পাবেন না। সুতরাং আজকে যদি বেসিকটা ক্লিয়ার হয়, পরবর্তীতে এটা আপনার লাইফে কাজে লাগবে। প্রথম হচ্ছে মানি কি। আমরা জীবন চলার পথে মানি বলতে টাকা বুঝি, তাই না? টাকা, আমরা এটাকে বলি মানি। তো মানির একটা ইকোনমিক্সের থেকে নেওয়ার ডেফিনেশন আছে, ব্যাংকিং থেকে নেওয়া মানির একটা ডেফিনেশন আছে। মানি is a matter of functions for, money is a matter of functions for a medium, a measure, a standard, a store। তার মানে মানি দিয়ে চারটা বিষয় করা যায় দেখি, সেটা মানি। এক নাম্বার, মানি একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে কাজ করে। একটা সময় ছিল ইকোনমিক্সে বার্টার ট্রেড। বার্টার ট্রেড মানে হচ্ছে পণ্যের বিনিময়ে পণ্য প্রথা। আমি যদি রংপুরের কারো কাছ থেকে 2টা ছাগল নিতে চাইতাম, বিনিময়ে চিটাগং থেকে একটা গরু আমাকে নিতে হতো। একসাথ করতে গেলে আমাকে বহন করতে হতো, তাকেও বহন করতে হতো। আবার সেগুলো বহনজনিত একটা ঝামেলা, হারিয়ে যাওয়ার ঝামেলা, গবাদি পশুর স্থান নোংরা করে ফেলে একটা ঝামেলা, তাই না? এগুলো যদি ওয়েট ভিত্তিতে নেওয়া হয় আর এক ঝামেলা। 3 কেজি গমের বিপরীতে 1 কেজি চাল যদি আমি নিতে যাই, একটা ঝামেলাপূর্ণ বিষয় না? গমের কোয়ালিটি দেখতে হবে, কোয়ান্টিটি দেখতে হবে, সেটা চালের মূল্যমান অনুসারে হচ্ছে কি না। কেউ হয়তো আমাকে 3 কেজি গম 1 কেজি চালের এগেনস্টে দিবে না, কারণ সে অন্য একটা জায়গায় 2 কেজি ডাল, যেটা শস্য হিসেবে আরও দামি, সে সেটা চালের এগেনস্টে পাচ্ছে। সুতরাং এখানে একটা সমস্যা দেখা দেয়। মানুষ চিন্তা করলো যে পণ্যের বিনিময়ে পণ্য প্রথা, বার্টার ট্রেড আমি আর করব না। কেন? কারণ এটা করতে গেলে বহনজনিত সমস্যা, ঠিকমতো মূল্যমানটা নির্ধারণ করা যায় না। এর চেয়ে বরং আমরা ব্যবহার করি কাগজে নোট, টাকা, আর নাম দিই মানি। বিভিন্ন দেশে বিভিন্ন মানি। চীনে 1 ইয়েন, জাপানে ইয়েন, পাকিস্তানে রুপিয়া, বাংলাদেশে টাকা, আমেরিকায় ডলার, তাই না? কানাডাতে কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান ডলার, তাই না? সিঙ্গাপুরে সিঙ্গাপুরিয়ান সিং ডলার। এরকম অনেক ধরনের কারেন্সি আসলো না? এগুলো হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম। এখন আমি যদি বলি কুরবানির হাটে এই গরুটার দাম কত, কেউ যদি বলে এটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা, তাহলে আমাকে কি এর জন্য ছাগল দিতে হচ্ছে? না, আমি যে টাকা দিচ্ছি সেটার এগেনস্টে আমি গরুটা পেয়ে যাচ্ছি। তাহলে টাকা আমাকে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ দিচ্ছে না? লেনদেনটা সহজ হয়ে গেল না কম্পারেটিভলি? সেকেন্ড হচ্ছে এটা একটা মেজার দেয়। এটা কত টাকা? 1.5 লক্ষ টাকা। এই নোটটা কত টাকার নোট? 500 টাকার নোট। এই কয়েনটা কয় টাকার কয়েন? 5 টাকার কয়েন। 10 টাকার 10টা নোট দিলে কত হবে? 100টা টাকা হবে। তাহলে এটা মেজার করা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। সুতরাং মানির একটা শর্ত হচ্ছে এটা মেজার করা যায়। চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আপনি যখন চাচ্ছেন আপনাকে সে দিতে বাধ্য থাকবে, যদি লেনদেন পজিটিভ থাকে, তাই না? আপনি এটা লেনদেন করতে পারবেন। স্ট্যান্ডার্ড, এটা একটা মানসম্পন্ন জিনিস। কেন? 1 বাংলাদেশি টাকা সমান এত ইন্ডিয়ান রুপি, $1 সমান এত বাংলাদেশি টাকা, $1 সমান এত ইউরো কারেন্সি, এত ইউরো, $1 সমান এত জাপানিজ ইয়েন। এই যে একটা স্ট্যান্ডার্ড এখানে গড়ে উঠেছে, এটা মানির একটা স্ট্যান্ডার্ড। টাকার ফরেন এক্সচেঞ্জ হচ্ছে, মুদ্রার মান উঠানামা করছে, তাই না? মানুষ কেন বিদেশে যেতে চায়? সে চিন্তা করে যদি $1 ইউএস ডলার, এরকম সাইন সমান সমান যদি আমি 100 টাকা পাই, কথার কথা, তার মানে $1 আনতে পারলে 100 টাকা হয়ে যাচ্ছে দেশে।
এখন আমি যদি কোনো একটা জায়গায় $12 1 ঘন্টায় কামাই, তাহলে বাংলাদেশে এটা আমার 1200 টাকা। আমি যদি টিউশনি করতাম 1200 টাকা আমি 1 মাসে পেতাম, যেটা আমি 1 ঘন্টায় পাচ্ছি। এই জন্য মানুষ অর্থনৈতিক সচ্ছলতার জন্য বিদেশে যেতে চায়, তাই না? এছাড়া ওমান আর অন্যান্য দেশ কান্ট্রিগুলোতে যে টাকার মান সেটা তো আরও অনেক অনেক বেশি, ডলারের চেয়েও অনেক বেশি। যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন মানির ডেফিনেশন হচ্ছে মানি ইজ এ মেটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। স্টোর কেন? কারণ এটাকে স্টোর করে রাখা যায়। বাবা বিদেশ থেকে টাকা পাঠালো 1 লাখ, ব্যাংকে রাখলেন 80,000, 20,000 টাকা পরিবারের খরচের জন্য নিয়ে আসলেন। 20,000 টাকা হাতে আছে, আর 80,000 হচ্ছে আমার স্টোর। ব্যাংকে না, ধরেন আপনি একটা মাটির ব্যাংকে রেখে দিলেন বাসায়, এটাও একটা স্টোর। টাকাকে স্টোর করে রাখা যায়। সবজির বিনিময়ে যদি গাছের পাকা আমটা চাইতেন, স্টোর করে রাখা যেত না। গরুকে না খাওয়ালে গরু মরে শেষ, স্টোর করে রাখা যাবে না। 20 বছর পর টাকা তুলতে গেলে ইন্টারেস্ট সহ সেটা ফেরত পাচ্ছেন, কারণ এটা হচ্ছে স্টোরিং ফ্যাসিলিটি টাকার, যেটা অন্য কোনো কিছু স্টোর করে রাখা যায় না। একটা ছাগলও আপনি চাইলে 10 বছর স্টোর করে রাখতে পারবেন না, কিন্তু টাকা আপনি 10 বছর স্টোর করে রাখতে পারবেন, সেটা পুনর্বিনিয়োগ করতে পারবেন, তাই না? আচ্ছা, তো এটা একটা স্টোরিং ফ্যাসিলিটি দিচ্ছে না? দেখেন তাহলে ইকোনমিক্সে আমরা যেভাবে মানিকে চিন্তা করি, এটার আওতা পরিধি কত বড়। 4টা ফাংশনস ফুলফিল না হলে সেটা মানি হচ্ছে না, তাই না? আচ্ছা, তা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা শুধু মানি নয়, এটা মানি মার্কেট। মানি মার্কেট কি? কেউ যদি বলে যে তুমি তো বিবিএ পাস করে আসছো, বলো তো মানি মার্কেট কাকে বলে? আপনি বলবেন যে সমস্ত মার্কেটগুলো অল্প সময়ের জন্য হয়, ধরে নেন 1টা বছরের জন্য হয়, কথার কথা, সেগুলো হচ্ছে মানি মার্কেট। হ্যাঁ, যেমন বাংলাদেশের সমস্ত ব্যাংক হচ্ছে মানি মার্কেটের উদাহরণ। জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক সবগুলো হচ্ছে সরকারি মানি মার্কেট, কারণ এগুলো হচ্ছে সরকারের কমার্শিয়াল ব্যাংক। আবার মানি মার্কেটের মধ্যে কিছু স্বায়ত্তশাসিত ব্যাংক আছে। হ্যাঁ, এই যে ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকাব, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, বিকেবি, তারপর সরকারের কমার্শিয়াল ব্যাংকগুলো ছাড়াও ফরেন কিছু কমার্শিয়াল ব্যাংক আছে, এইচএসবিসি ব্যাংক, সিটি ব্যাংক এনে, তাই না? তারপর ডাচ বাংলা ব্যাংক, এরকম অনেক ফরেন মালিকানাযুক্ত ব্যাংক আছে না বাংলাদেশে? হ্যাঁ, স্ট্যান্ডার্ড চার্টার্ড। তো এই সমস্ত ব্যাংকগুলো হচ্ছে ফরেন কমার্শিয়াল ব্যাংক। তাহলে গভর্নমেন্ট কমার্শিয়াল ব্যাংক আছে, ফরেন কমার্শিয়াল ব্যাংক আছে, বিশেষায়িত কিছু ব্যাংক আছে, যেমন গ্রামীণ ব্যাংক, এটা বাংলাদেশে একটা বিশেষায়িত ব্যাংক। আনসার ভিডিপি ডেভেলপমেন্ট বা উন্নয়ন ব্যাংক কেমন ব্যাংক? বিশেষায়িত ব্যাংক। ইনভেস্টমেন্ট কর্পোরেশন একটা বিশেষায়িত ব্যাংক। ওকে, আর যদি বলা হয় যে এগুলো ছাড়া আর কি ব্যাংক আছে, উত্তর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক আছে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বিবি। বি মানে বাংলাদেশ, বি মানে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক যেমন বাংলাদেশ ব্যাংক, আর জার্মানির সেন্ট্রাল ব্যাংক ডয়েশ বুন্ডেস, এরকম ফেডারেল রিজার্ভ সিস্টেম হচ্ছে আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের নাম। এরকম প্রতি দেশেই একটা সেন্ট্রাল ব্যাংক রয়েছে, যারা অন্যান্য ব্যাংকগুলোকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ মানে কি? আপনি চাইলে আপনার ব্যাংক ইচ্ছা মতো চার্জ আদায় করতে পারবে না। একটা পে অর্ডার করে দিবেন, একটা ছাত্রকে সে সেমিস্টার ফি জমা দিবে, আপনি চার্জ দিচ্ছেন 300 টাকা, হবে না তো? হ্যাঁ, আপনি একজনকে গ্রাহককে বলছেন যে তুমি আমার থেকে লোন নিলে তোমাকে 17% সুদ দিতে হবে, হবে না। বাংলাদেশ ব্যাংক বলবে এখানে ব্যবসা করতে হলে তোমাকে সুদ দিতে হবে 5 থেকে 8%। এখন তুমি তোমার পরিচালনা ব্যয় অনুপাতে সুদের হারটা সাজাও। আমি তো তোমাকে 17% সুদ বাংলাদেশ থেকে নিতে দিব না। এই যে সে একটা নিয়ন্ত্রণ করলো, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটা কি নিয়ন্ত্রণ। সে হচ্ছে একটা রেগুলেটরি অথরিটি, দ্যাট মিনস কন্ট্রোলিং একটা অথরিটি হচ্ছে সে। বুঝতে পারলেন? সেন্ট্রাল ব্যাংক এগুলো ছাড়াও অনেক ধরনের কাজ করে। ফরেন এক্সচেঞ্জের বিষয়গুলো দেখে, তারা সারা বছর অনেক প্রমোশনাল কাজকর্ম করে, অনেক মোটিভেশন দেয় অন্যান্য ব্যাংকগুলোকে কীভাবে ফাংশন করতে হবে, ব্যাংক যাতে অতি মুনাফায় ব্যস্ত হয়ে না পড়ে, গ্রাহকের স্বার্থ দেখা, এই জিনিসগুলো
সোনালী ব্যাংক কিন্তু করে। এছাড়াও সোনালী, রূপালী, জনতা, অগ্রণী এই সমস্ত ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকের হয়ে কাজ করে। একটা সময় সেন্ট্রাল ব্যাংকের পরে সবচেয়ে বড় ব্যাংক ধরে নেওয়া হতো সোনালী ব্যাংকে। একটা সময় সোনালী ব্যাংক নোট ছাপানোর ইস্যুতে কাজ করত, কিন্তু এখন সেন্ট্রাল ব্যাংক নোট ছাপানোর কাজ করে। বাংলাদেশে যে সমস্ত মানি ব্যাংকের মানি আপনারা দেখেন, এটা দুই ধরনের, একটা হচ্ছে গভর্নমেন্ট নোট, একটা হচ্ছে ব্যাংক নোট। গভর্নমেন্ট নোট মানে হচ্ছে 1 এবং 2 টাকার নোট, আর 5 টাকা 10 টাকা এই সমস্ত টাকাগুলো হচ্ছে ব্যাংক নোট। মনে থাকবে, গভর্নমেন্ট নোট হচ্ছে 1 এবং 2 টাকা। এখানে সাইন থাকে অর্থ সচিবের, অর্থ মন্ত্রণালয় থেকে সেটা ইস্যু হয়। আর বাংলাদেশ ব্যাংকের থেকে ইস্যু হয় 5 থেকে উপরে 1000 টাকা। এখানে সাইন থাকে কে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, তাই না? বুঝতে পারলেন? এগুলোকে বলা হয় ব্যাংক নোট। ক্লিয়ার? সো নোটেরও হরেক ধরনের বিষয় আছে, ব্যাংকের বিভিন্ন টাইপস আছে, বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। এই সব কিছু হচ্ছে মানি মার্কেটের অন্তর্ভুক্ত বিষয়। ওকে, মানি মার্কেটে আপনি চাইলে 3 ধরনের প্রোডাক্ট খুলতে পারেন। একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এফডিআর। সেভিং অ্যাকাউন্ট এমনি একটা অ্যাকাউন্ট খুলে রাখলেন ছাত্র হিসেবে, হোম মেকার, হাউসওয়াইফ হিসেবে, জীবন চলার পথে কোনো একটা লেনদেন যদি হয় তো আপনি সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে করলেন। ওইখানে টাকা জমা রাখলে অনেক ব্যাংক একটা 1% বা সামথিং একটা সুদ বা ইন্টারেস্ট অফার করে থাকে। এমনি টাকা পড়ে থাকলেও মানুষ কিছু ইন্টারেস্ট পায়, অনেক সময় কোনো ইন্টারেস্ট হয় না, জাস্ট পরিচালনা ব্যয় থেকে ডিসেম্বর বা কোনো একটা সময় টাকা চার্জ হিসেবে কর্তন করা হয় এগুলা। আর উপযোগী হচ্ছে সাধারণ মানুষের জন্য, যার দৈনন্দিন টাকা পয়সার লেনদেন হয়। আপনার বাবা আপনাকে প্রতি মাসে নোয়াখালী থেকে 20,000 টাকা পাঠায়, আপনি 20,000 টাকার সাথে সাথে তুলে ফেলেন না, কিছু টাকা খাবার খরচের জন্য রেখে দেন, কিছু টাকা বাসা ভাড়ার জন্য রেখে দেন। তো দৈনন্দিন করেন না লেনদেন। টিউশনি থেকে আপনি টাকা পান 11,000 টাকা, 3টা টিউশনি করেন। 3টা টিউশনির টাকা কোথায় রাখেন? মেসে রাখলে চুরি হয়ে যাবে, আপনি রাখলেন সেটা ব্যাংকে। ক্ষুদ্র একটা লেনদেন হলো না? বড় চাচা বিদেশে থাকে, আপনার সেমিস্টারের একটা ফি কষ্ট হচ্ছে দিতে, চাচা শুনলো, চাচা আপনাকে 20,000 টাকা পাঠালেন আপনার অ্যাকাউন্টে। এখন এই টাকা আপনি বাসায় রাখবেন? ওখানে রাখবেন? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, মা অসুস্থ, ক্যান্সারের একটা ভ্যাকসিন কিনতে হবে, মা থাকে দিনাজপুরে, বাবা টাকা পাঠালো 47,000 টাকা, আপনার সেভিংস অ্যাকাউন্টে বনানীতে জমা হলো। ওটা তুলে ঢাকার ফার্মেসি থেকে ওষুধ কিনে দিনাজপুর যাবেন। অনেক কাজে মানুষ ব্যবহার করে টাকা, কিন্তু সে এই ইন্টেনশন রাখে না যে টাকাটা আমি এক জায়গায় লাগিয়ে ফেলবো, 10 বছর জন্য আটকানো থাকবে না। যখন এরকম টেন্ডেন্সি থাকে তখন সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। অনেকে বৃত্তি পায়, ডাচ বাংলা ব্যাংক বৃত্তি দেয়, সে বলে তোমার বৃত্তির টাকাটা কোথায় দিব, আমরা তো হাতে টাকা দেই না বাবা, তুমি একটা অ্যাকাউন্ট খোলো আমাদের ব্যাংকে, আমরা তোমাকে বৃত্তির টাকাটা ওখানে প্রতি মাসে জমা দিয়ে দেবো, তুমি পেয়ে যাবে। এই সমস্ত কাজের জন্য। আর যারা ব্যবসায়ী, যাদের প্রতিনিয়ত টাকার দরকার, উঠতে বসতে টাকার দরকার, তারা খুলবে চলতি হিসাব, কারেন্ট অ্যাকাউন্ট। দিনে যতবার ইচ্ছা টাকা জমা দেন, যতবার ইচ্ছা টাকা উত্তোলন করেন, কোনো সমস্যা নাই। এটিএম কার্ড নিয়ে রাখেন, এটিএম বুথে গেলেন, পাসওয়ার্ড দিলেন, আপনাকে কার্ড থেকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, তাই না? বেনিফিট। স্যালারি অ্যাকাউন্ট এক ধরনের সেভিংস অ্যাকাউন্টের মতো। মানুষ জানে চাকরিজীবী মানুষ মাস গেলে একটা টাকা পায়, এটা একটা সেভিংস অ্যাকাউন্টের মতো। ও তো এত বড় ইনভেস্ট করবে না, ব্যবসায়ীও না যে তাকে চলতি হিসাব খুলতে হবে। ওকে, ডে টু ডে পেমেন্ট দিতে হয় না চলতি হিসাবে। 10টা ক্লায়েন্ট এসে হাজির হলো, 3 মাস আগে তার প্রোডাক্ট বিক্রি করে ভালো লাভ হয়েছিল, আজকে সে হাত পেতেছে, আপনাকে টাকা দিতে হবে না। 10 জনকে 10টা চেক দিলেন, একটা 13,000, একটা 17,000, একটা 1.5 লাখ, একটা 25,000, একটা 78,000 নিয়ে চলে গেল, টাকা ঠাস ঠাস ক্যাশ করে নিয়ে চলে গেল। যত জনই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলুক না কেন, টাকা সে পেয়ে যাচ্ছে। অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন নাই যে কতবার তোলা যাবে, কতবার করা যাবে। ওকে, এই জন্য ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক হচ্ছে কারেন্ট হিসাব বা চলতি হিসাব খোলা। এখানটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে চেক বাউন্স করা। কি চেক বাউন্স? হচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা ছিল 1 লাখ টাকা,
চেক দিয়েছেন 1,01,000 টাকার, 1,000 টাকা বেশি দিলেন বা 1 টাকাও বেশি দিলেন, 1 টাকা ব্যাংক তার পকেট থেকে পে করবে না। এই যে পে করবে না, চেকটা সে ডিসঅনার করবে। ডিসঅনারটাই হচ্ছে চেক বাউন্স, চেক আবার ফিরে আসা। আপনাকে ফোন করে বলবে, আব্দুর রহিম সাহেব কি চেক দিলেন, 10টা টাকা কম ছিল, চেকটা ফিরিয়ে দিয়েছে, ব্যাংক নেয়নি, আমি কালকে এসে আমি আরেকটা চেক নিয়ে যাব, আপনি 10টা টাকা ডিপোজিট দেন। তবে পুরানো ক্লায়েন্ট হলে ব্যাংক নিজের পকেট থেকে পে করে দেয়, কারণ তার সম্মানের ব্যাপার আছে। বনানীতে এই ট্রেডিং কোম্পানি 50 বছরের পুরানো গ্রাহক, ও 13,000 টাকার জন্য চেক ইয়ে হবে এমন না, ওরা এটা পে করে দিবে, কারণ এটা একটা ব্যবসায়িক মহব্বত। যাক, সেখানে 37 বছর ধরে আমার সাথে বিজনেস করতেছে, আমার এখানে সব অ্যাকাউন্ট তার, আমি একটা চেককে 13,000 টাকার জন্য করে দিলাম, এটা হয় না, আমি এটা পে করে দিব, পরে আমি এটা নোট রাখবো এবং সিল ছাপ্পা ব্যাংকিং তো থাকবেই, আমি ওর থেকে পরে নিয়ে নিব। এটা ক্লায়েন্টের সাথে একটা ভালো লাগা, একটা ভালোবাসা ব্যাংকের হতেই পারে, যদিও সবার ক্ষেত্রে এটা নয়। আচ্ছা, তো বুঝতে পারলেন চেকের সাথে পে অর্ডারের একটা পার্থক্য আছে। চেক দিলে সে টাকা পাবে, পে অর্ডার দিলে সে টাকা পাবে, কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে জমা হবে, তারপর সে তুলতে পারবে। ওকে। আর যখন আপনি দেখবেন যে কারো কাছে এটিএম কার্ড আছে, সেটা হচ্ছে অনেকটা টাকার সমান্তরাল। টাকা হচ্ছে সবচেয়ে লিকুইড অ্যাসেট, গেলে আপনি কিছু পেয়ে যাবেন। আর এটিএম কার্ডটা হচ্ছে কোন একটা বুথ খুঁজতে হবে, গাড়ি থেকে নামতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর মিললে আপনি টাকা পাবেন। অ্যাটলিস্ট মেশিন টাকা গুনতেও তো 2 মিনিট যাবে, বা প্রসেস করতেও তো 2টা মিনিট চলে যাবে। তারপর হচ্ছে চেক, ব্যাংকে ঢোকো, লাইনে দাঁড়াও, চেক দাও, তারপর টাকা তুলো। তারপর হচ্ছে পে অর্ডার, যাবে সেখান থেকে আরেক জায়গায় যাবে, অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্টে টাকা জমা হবে। এই জন্য সবচাইতে লিকুইড অ্যাসেট হচ্ছে বিজনেসে টাকা। অনেকে বলে টাকা কথা বলে। ওকে। ইভেন দামি কোটি টাকার কোনো ফ্ল্যাট, দামি কোনো বাড়ি, গাড়ি, কোনো স্থাবর সম্পত্তি, কোটি টাকা মূল্যের জমিও এত লিকুইড না। একটা জমি বিক্রি করতে যান, উকিল আসবে, সেটার নামে কোনো অ্যাটেম্প্ট আছে কিনা দেখবে, কেস আছে কিনা দেখবে, এটা কোনো দাবি আছে কিনা, গভর্নমেন্ট খাস জমির উপর পড়েছে কিনা, অনেক ধরনের করে তারপর ইনভেস্টমেন্টটা করবে। কেউ এমনি করবে না। এত লিকুইডিটি শুধু টাকারই আছে, অন্য কোনো কিছুর নাই। বুঝতে পারলেন? আচ্ছা, মজা পাচ্ছেন? একটু কষ্ট করেন, আপনারা তো এমন টাইমে আমার ক্লাসটা করেন, পেটে কিছু নাই, বুঝছেন? আমারও এটা 4র্থ ক্লাস আজকে। আমি একটু আগে একটা ক্লাসে ছিলাম, সকাল 10টা থেকে 11:30, 11:30 থেকে 1টা। এখন ছিলাম সিএসসিতে অর্গানাইজেশন বিহেভিয়ার পড়াচ্ছিলাম 20 তলায়, ওটা ছিল 2টা থেকে 3:30, আবার 3:30 থেকে এখানে আসছি 5টা। সুতরাং একটা মিউচুয়াল কষ্ট হলেও যেন আমাদের এটা সার্থক হয়। এই তো মানি মার্কেট নিয়ে মোটামুটি একটা ছোটোখাটো ধারণা পেলেন। আপাতত এত দরকার নাই, এগুলো নিয়ে ব্যাংকিংয়ের উপর আলাদা কোর্স আছে। তারপর হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল কি? ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, মূলধন অর্থ, তাই না? আচ্ছা, তো আমি যখন কোনো একটা বিজনেস করতে যাব, তখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মূলধন। এটা হচ্ছে এক অর্থে ফাইন্যান্স। ব্যবসায়ের একটা ভাষা থাকে। এই যে এত সাবজেক্ট পড়েন, মার্কেটিং, এইচআর, এইটা সেইটা, ব্যবসায়ের ভাষা কোন সাবজেক্টটা জানেন? আজকে শিখেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে এসে। ব্যবসায়ের ভাষা হচ্ছে হিসাব বিজ্ঞান। আর ব্যবসায়ের প্রাণ কি জানেন? ফাইন্যান্স। আর এই ফাইন্যান্স হচ্ছে ক্যাপিটাল এক অর্থে। এবং অ্যাপ্লাইড ইকোনমিক্স একটা সাবজেক্ট। দিস সাবজেক্ট ইজ ইকুয়াল টু ফাইন্যান্স। কেউ যদি বলে তুমি কি অ্যাপ্লাইড ইকোনমিক্সের ছাত্র, আপনি বলবেন হ্যাঁ, কারণ অ্যাপ্লাইড ইকোনমিক্স মানে হচ্ছে ফাইন্যান্স, ফাইন্যান্স, ফাইন্যান্স। কিন্তু মানুষ ফাইন্যান্স নামে চিনে, কিন্তু এটার আরেক নাম হচ্ছে অ্যাপ্লাইড ইকোনমিক্স, ফলিত অর্থনীতি। হ্যাঁ, ভালো করে মনে রাখবেন। সো ব্যবসার ভাষা কি? ফাইন্যান্স, আর অ্যাকাউন্টিং। আর ব্যবসার প্রাণ কি? ফাইন্যান্স। আচ্ছা, সো আমি এখন চিন্তা করব ক্যাপিটাল কি, যেটা দিয়ে আমি ব্যবসা করব ইন এ সিম্পল সেন্স। এবং উৎপাদনের 4টা উপকরণ থাকে। কয়টা উপকরণ? আপনাদেরকে বেসিকে একদম টকবক করতে হবে,
তাহলে না আপনি বিবির স্টুডেন্ট। 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশান। প্রোডাকশানের 4টা উপকরণ থাকে। একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে অর্গানাইজেশন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এই 4টা মিলে হচ্ছে উৎপাদনের উপকরণ। তার মানে কেউ যদি কোনো জায়গায় বিনিয়োগ করতে চায় তাকে ল্যান্ডটা ব্যবহার করতে হবে, ক্যাপিটাল লাগবে, লেবার কিছু লাগবে, অর্গানাইজেশন বসাতে একটা সেট আপ করতে হবে তাকে, তাই না? 4টা বিষয়ের জন্য তাকে খরচ করতে হবে। তো এইগুলো করলে বা এগুলো যদি আমি মালিক হই, এগুলো যদি ভাড়া দেই, তাহলে আমি কি পাবো? আসেন একটু দেখে নিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ল্যান্ড, ল্যান্ড মানে কি? জমি একটা অংশ। আচ্ছা, আমি একটু ভেঙে বুঝাই আপনাদেরকে, একটু বোঝানোর দরকার আছে, নাহলে বেসিকটা কাঁচা হয়ে যাবে। ল্যান্ড আমরা বাংলায় বলবো ভূমি। ল্যান্ড মানে জমি হয়, কিন্তু ইকোনমিক্সে ল্যান্ডের বাংলা হচ্ছে ভূমি। এবং ইকোনমিক্সে ল্যান্ড কাকে বলে? ইকোনমিক্সে ল্যান্ড হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির মাধ্যমে যে জিনিসগুলো আমাদেরকে দান করেছেন। যেমন অনেক বেশি আছে, যেমন জমি একটা ল্যান্ড, এটা একটা ভূমি, কিন্তু আমরা বলি জমি। সমুদ্রের পানি অনেক না, এটা একটা ল্যান্ড। আপনি আশ্চর্য হলো, সত্য। ইকোনমিক্সের বই খুলে দেখেন, সত্য। পাহাড় পর্বত অনেক না, ল্যান্ড। যে কোনো কিছু আছে যেগুলো প্রকৃতি আপনাকে দিয়েছে, একটা ফরেস্ট, এটাও একটা ইকোনমিক্সে ল্যান্ড। আর আপনি যে ল্যান্ড বুঝাচ্ছেন, এই যে জমি, ল্যান্ড টু সেল, ল্যান্ড টু পারচেস, এটাও একটা ল্যান্ড। কারণ জমি তো আপনি বানান নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিচ্ছে আপনাকে। এটা তো দুনিয়ার একটা সারফেস, ইজেন্ট ইট? সো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি ল্যান্ড, একটা ল্যান্ডের প্রকারভেদের মধ্যে সেটা পড়ে। ল্যান্ড যখন আপনি ব্যবহার করবেন, তখন ল্যান্ড ওনার আপনার কাছ থেকে কি চার্জ করবে জানেন? খাজনা। যত খাজনা তত বাজনা, না? খাজনার চেয়ে বাজনা বেশি। আমরা অনেক সময় প্রবাদে পড়ি না, রেন্ট মানে ভাড়া। এখন আপনি কোনো একটা ল্যান্ড ব্যবহার করলেন, আপনাকে রেন্ট দিতে হবে। তারপর লেবার যদি ব্যবহার করেন, তাহলে আপনি দিবেন পারিশ্রমিক। যদি সে ফার্স্ট লাইন ওয়ার্কার হয়, বলবেন ওয়েজেস। আর যখন সে হোয়াইট কলার ওয়ার্কার হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, সে তো আর ওয়েজেস পাবে না, সে পাবে সম্মানী, সেটা হবে স্যালারি। ক্লিয়ার? তাহলে আমি এখানে 2টা জিনিস দিয়ে দিচ্ছি, এটার পারিতোষিক ওয়েজেস, একটা হচ্ছে স্যালারি। তারপর হচ্ছে ক্যাপিটাল। এই যে এটাকে এখন আমি টার্গেট করছি, এটাকে এখন ভেঙে গুঁড়া গুঁড়া করব। আসেন গুঁড়া গুঁড়া করি এটাকে। ওন ক্যাপিটাল ওসি, একটা হচ্ছে বোরোড ক্যাপিটাল বিসি। ওন ক্যাপিটাল মানে নিজের ওন করা টাকা। আমার যেহেতু টাকা, আমি তোমাকে কেন সুদ দিব? সুদ নাই। কিন্তু ব্যাংক যদি আমাকে টাকা দেয়, আমি যদি বোরোড ক্যাপিটাল ইউজ করি, ব্যাংকে আমি ইন্টারেস্ট পে করব। সুতরাং ক্যাপিটালের পারিতোষিক হচ্ছে ইন্টারেস্ট। হ্যাঁ, ইন্টারেস্ট পে করব, কিন্তু সেটা শুধুমাত্র বোরোড ক্যাপিটালের উপর। ওন ক্যাপিটালের উপর কোনো ইন্টারেস্ট পে আমি করব না, কারণ সেটা আমার নিজস্ব অর্থ। এটা আমি আমার মা বাবার থেকে নিয়েছি, বা আমার ভাই দিয়েছে, বন্ধু দিয়েছে, আমার ছিল, এগুলো আমার ওন ক্যাপিটাল। আর বোরোড ক্যাপিটাল হচ্ছে ধার করা অর্থ। তারপর হচ্ছে সর্বশেষ অর্গানাইজেশন, মানে হচ্ছে কি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান যে রান করবে, প্রতিষ্ঠান কি পাবে? প্রতিষ্ঠান পাবে অর্থ, টাকা। একটা অর্গানাইজার যখন সে ল্যান্ডকে ইউজ করতে বলবে, লেবারকে খাটাতে বলবে, ক্যাপিটাল সে এমপ্লয় করে কিছু টাকা পাবে, আলটিমেটলি সে কী পাচ্ছে? প্রফিট। সুতরাং অর্গানাইজেশন যেটা পাবে সেটা হবে প্রফিট বা মুনাফা। মুনাফা এবং আয়ের মধ্যে কি পার্থক্য? প্রফিট ইনকাম এবং গেইনের মধ্যে কি পার্থক্য বলতে পারবেন? আসেন একটু জেনে নিই। বলবো? আপনাদেরকে দেখে আমার খুব মায়া লাগতেছে, বুঝছেন? কি করব বলেন? আচ্ছা শোনেন, একটু ধৈর্য ধরেন। আমার ছাত্র মানে হচ্ছে ডানে বামে বেসিক থাকতে হবে, বেসিকে টকবক টকবক করতে হবে, দাম দাম উত্তর দিতে হবে, তাই না বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, শোনেন, আপনি আমাকে একটা প্রতিষ্ঠানে চাকরি দিলেন, অনেক ভালো বেতন দিলেন, 1 লক্ষ টাকা, কিন্তু আমি ওখানে চাকরি করি, আমি প্রতিষ্ঠানের মালিক তো নই।
আমার মতো 10টা মকসুদকে খাটিয়ে আপনি একটা প্রফিট তো করেন। সুতরাং এন্টারপ্রেনাররা পায় প্রফিট, লাভ বা মুনাফা, আর আমি পাই স্যালারি, যেটা একটা বেতন, এটা একটা ইনকাম পার মান্থ। ইটস নট মাই প্রফিট। ওকে, ক্লিয়ার? আবার দেখেন ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি কিছু আয় করে সেটা হচ্ছে প্রফিট, কিন্তু ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, দাতব্য চক্ষু হাসপাতাল গরিবদেরকে সেবা দিচ্ছে, এগুলো এক অর্থে প্রফিট না, এগুলো হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠান। ওখানে যেটা হয় সেটা হচ্ছে আয় বা ইনকাম, প্রতিষ্ঠানের আয়। প্রতিষ্ঠান ওটাকে বলে না যেটা মুনাফা। আচ্ছা, এখন দেখেন একটা ব্যাংক লোন দিল, ব্যাংক বলল যে 10,000 টাকা লোন দিলাম, 10 মাসের জন্য দিলাম, প্রতি মাসে 1,000 করে আমাকে রিপে করবা। এখন সে আমাকে 1,000 করে রিপে করলো, 10 মাসে আমার টাকা উঠলো কত? 10,000। প্রত্যেকটা অ্যামাউন্ট 1,000 করে করে যে আসছে জানুয়ারি থেকে একদম অক্টোবর পর্যন্ত, এই 10টা মাসের প্রতিটা টাকাই হচ্ছে ব্যাংকের জন্য গেইন। নিদার প্রফিট নর ইনকাম, বাট এ সিম্পল গেইন। নিদার প্রফিট নর ইনকাম, প্রফিটও নয়, ইনকামও নয়, কিন্তু 1,000 টাকা করে প্রাপ্ত টাকা হচ্ছে তার জন্য একটা গেইন। বুঝতে পারলেন? আচ্ছা, এখন যদি এটার উপর ব্যাংক কোনো একটা ইন্টারেস্ট চার্জ করে যে আমাকে এরপরে কিছু টাকা তো দেওয়ার ছিল সুদ, তাহলে সেটা হবে তার জন্য একটা কি ইন্টারেস্ট রিসিভ বা প্রফিট। ওকে, সাধারণত ইসলামিক ব্যাংকগুলো বলে প্রফিট, মুনাফা, ওরা সুদ শব্দটা ব্যবহার করে না বিভিন্ন কারণে। আর কনভেনশনাল বা ট্রেডিশনাল ব্যাংকগুলো বলে সুদ। ওকে, আমরা বলি ইন্টারেস্ট, তাই না? আচ্ছা, তো বুঝতে পারলেন ইনকাম, প্রফিট, গেইনের মধ্যে কি পার্থক্য, ওন ক্যাপিটাল কি, বোর্ড ক্যাপিটাল কি, কোনটার উপর ইন্টারেস্ট হবে, ল্যান্ড অফ কি, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, কাকে কি দিচ্ছি, রেন্ট, তারপর লেবার কী দিচ্ছি, ওয়েজেস বা স্যালারি, ক্যাপিটাল অফ সামওয়ান যদি ওন ক্যাপিটাল হয় সুদ দিচ্ছি না, বোর্ড ক্যাপিটাল হলে সুদ দিচ্ছি, অর্গানাইজেশন পাচ্ছে কি প্রফিট, তাই না? আচ্ছা, এতক্ষণ যেগুলো পড়লাম দিস আর সিম্পলি দ্য বেসিক আইডিয়াস, সিম্পল। তাহলে ক্যাপিটাল মার্কেট কি? ক্যাপিটাল মার্কেট হচ্ছে পুঁজি বাজার, পুঁজি বাজার। ওকে, এটার কনসেপ্টটা হচ্ছে ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার অনেক স্বপ্ন, প্রতিষ্ঠান অনেক বড় হবে, একটা জমি আছে, 5 তলা একটা বিল্ডিং আছে, হয়তো ওখানে 50-60টা মানুষ কাজ করে, কিন্তু আপনার স্বপ্ন এখানে থেমে নাই তো, আপনি চাচ্ছেন এখানে 5,000 মানুষ কাজ করবে, 10 একর জমির উপর আপনার স্থাপনা হবে, আপনার বিজনেস হবে। এত টাকা আপনি ব্যাংক থেকে নিতে চান না, লোনের খপ্পরে আপনি পড়তে চান না, তো আপনি কারো কাছ থেকে এটা পাচ্ছেন না, কোনো বন্ধু আপনাকে এত টাকা দেওয়ার মতো অবস্থায় নাই, ফ্যামিলি নাই, যা নেওয়ার আপনি নিয়ে নিয়েছেন শুরুতেই। এখন আপনি জনতার কাছে চাইবেন, জনগণের টাকা, তাদেরকে বলবেন যে আমার এবিসি লিমিটেড কোম্পানির শেয়ার তোমরা কিনো, ইন ফিউচারে এটার ফিউচার প্রজেকশন বলবেন, এগুলো এগুলো হবে, আমার তো ফান্ড দরকার, তোমরা আমাকে শেয়ার কিনো। আমি ধরে নিচ্ছি এটার মূল্যমান হবে 100 কোটি টাকা, 100 কোটি টাকার শেয়ার আমি তোমাদের কাছে বিক্রি করে দিচ্ছি, জনপ্রতি এতগুলো শেয়ার সর্বোচ্চ কিনতে পারবে, এত টাকা করে 100 কোটি টাকার শেয়ারের আমি এগুলো ভাগ করেছি, মিনিমাম 500 টাকাতেও একটা শেয়ার কেনা যাবে, মানুষের হাতে নাগালে চলে আসবে। তখন সর্বস্তরের মানুষ আপনার বিজনেসের প্রসপেক্ট দেখে আপনার উপর আশা ভরসা করে আপনার কোম্পানির শেয়ার কিনবে। আপনি 5 বছর পর ওই লেভেলে একটা স্থাপনা করে ফেলবেন, 10 একর জমির মালিক হয়ে যাবেন, আসলেই বিজনেস যা ভেবেছিলেন তার চেয়ে ভালো চলতে শুরু করবে। তখন আপনি কি করবেন? ওদেরকে ডিভিডেন্ড দিবেন, বলবেন তোমরা হচ্ছে বিপদের সময় পাশে দাঁড়ানো শেয়ার হোল্ডার, তোমরা এখানে কিছু শেয়ার কিনেছিলে, দেখো 5 বছর পর আমি লাভ করেছি, দিস ইজ ইয়োর লাভের অংশ, লভ্যাংশ, ইংরেজিতে ডিভিডেন্ড। ওকে, যদি আপনি ব্যাংকের কাছ থেকে টাকাটা লোন করতেন, হাওলাত নিতেন, ব্যাংক আপনাকে প্রতি মাসে একটা চাবুক পিটিয়ে হলো সুদ আদায় করত। ব্যাংক হতো আপনার পাওনাদার, মালিক না। বরোড ক্যাপিটাল, হ্যাঁ, ব্যাংক হতো আপনার পাওনাদার, মালিক নয়। মালিক হতো কে? যে শেয়ার ইনভেস্ট করেছে সে। শেয়ার হোল্ডার মানে হচ্ছে কোম্পানির মালিক, কিন্তু লোন প্রোভাইডার হচ্ছে কোম্পানির
পাওনাদার মাত্র। ওকে, এখন বাংলাদেশে শেয়ার যদি আপনি ছাড়তে চান, যখন আপনি পুঁজিবাজারে লিস্টেড হবেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক লিস্টেড হয়ে ব্যবসা চালু করবেন, ডিএসসি বা সিএসসিতে শেয়ার বিক্রি করা শুরু করবেন, আইপিও ছাড়বেন। আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। এই যে কথাটা বললাম, পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ইনিশিয়ালি আপনি অফার যে করলেন, এটা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এটার মাধ্যমে আপনি একটা সময় প্রচুর অর্থ উঠিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে ক্যাপিটাল মার্কেটের মূলধন। ক্যাপিটাল মার্কেটে আরও অনেক প্রোডাক্ট থাকে। ক্যাপিটাল মার্কেটে শেয়ার থাকে, ডিবেঞ্চার ইস্যু নিয়ে ডিল করে, ওরা বন্ড নিয়ে কথা বলে, ইসলামিক ফাইন্যান্সের সুকুক নিয়ে কথা বলে, অনেক কিছু নিয়ে তারা কথা বলে। ক্যাপিটাল মার্কেটটা, হ্যাঁ, এটা ইসলামিক বন্ডের মতো। ওকে, তো এরকম আরও অনেক ধরনের প্রোডাক্ট এখন ক্যাপিটাল মার্কেটে আসছে। তো বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে সকল ব্যাংকে, মানি মার্কেটকে, আর ক্যাপিটাল মার্কেটকে নিয়ন্ত্রণ করে কে? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, SEC। তারা ক্যাপিটাল মার্কেটকে নিয়ে রেগুলেশন দেয়, বিভিন্ন রুলস দেয়, বিভিন্ন বিষয় তারা জানায় ক্যাপিটাল মার্কেট নিয়ে। SEC, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বুঝতে It's 16:10.